বিচার হবে কতদিনে? আরজি কর মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টেরও, নতুন বেঞ্চ আর কি বলল? বিদ্রোহের জেরে 12 দিনে পতন 54 বছরের স্বৈরশাসনের, কোথায় বাশারের 3 লক্ষ সৈন্য? নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। খুন এবং ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতির প্রসঙ্গ ছাড়াও মঙ্গলবার শুনানিতে এসেছে আরজি করের আর্থিক দুর্নীতি টাস্ক ফোর্সের বিষয়েও। জানিয়ে প্রধান বিচারপতি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দেন। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছিলেন বহু মানুষ। ঘটনার 4 মাস পরেও আরজি করের ঘটনা নিয়ে অনেকের মনে একটাই প্রশ্ন, বিচার কবে মিলবে? মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নাও একই প্রশ্ন তুললেন। জানতে চাইলেন, নিম্ন আদালতে কি অবস্থায় রয়েছে এই মামলা? কতদিনে শেষ হবে বিচার প্রক্রিয়া? গত 9 অগাস্ট আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবেই শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এতদিন এই মামলার শুনানি হতো প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার এই মামলা প্রথমবার শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তার বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। 2 বিচারপতির বেঞ্চ শুনানির প্রথমেই মামলার তদন্তের অগ্রগতি জানতে চায়। সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা মঙ্গলবার সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেন। রিপোর্ট পড়তে পড়তেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে? আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যেই সিবিআই শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করেছে। চার্জ গঠনের পর শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। সুপ্রিম কোর্টে বিষয়টি জানান সিবিআইয়ের আইনজীবী। তিনি আরও জানান, নিম্ন আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে। মঙ্গলবার শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে দ্রুত বিচারের দাবি তোলা হয়। তাদের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতির কাছে আবেদনে বলেন, দ্রুত বিচার দেওয়া হোক। তবে তিনি জানান, ছুটির দিন ছাড়া প্রতিদিনই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তা শেষ হয়ে যেতে পারে বলে জানান বৃন্দা। কতদিনে বিচার শেষ হবে? প্রধান বিচারপতির প্রশ্নে সিবিআইয়ের আইনজীবী জানান, 52 জনের মধ্যে 43 জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে, যা শুনে প্রধান বিচারপতি জানতে চান, 1 মাসের মধ্যে যে ট্রায়াল শেষ হবে তা কি আমরা রেকর্ডে নিতে পারি? সিবিআইয়ের আইনজীবী জানান, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হবে। বিচার প্রক্রিয়ায় অভিযুক্তের কোনো আইনজীবী রয়েছেন কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। তার প্রশ্ন, অভিযুক্ত নিজের আইনজীবী রয়েছে নাকি লিগ্যাল সার্ভিসেস থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে? সিবিআইয়ের আইনজীবী তুষার জানান, লিগ্যাল সার্ভিসেস থেকে আইনজীবী রয়েছেন অভিযুক্তের পক্ষে। মঙ্গলবার শুনানিতে ডিএনএ রিপোর্টের উপর জোর দেন প্রধান বিচারপতি। ডিএনএ রিপোর্ট করা হয়েছে কি না তা জানতে চান তিনি। উক্ত পরীক্ষা হয়েছে জানানোয় রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি খন্না। তুষার জানান, ডিএনএ রিপোর্ট মিলে গিয়েছে। সওয়াল জবাবের শেষেও প্রধান বিচারপতির গলায় বিচার প্রক্রিয়ার কথা শোনা যায়। তিনি জানান, শিয়ালদহ আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় তবে তা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যাবে। প্রয়োজনে পরবর্তী শুনানির আগেই সেই বিষয়টি শুনবেন তিনি। উল্লেখ্য, আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী 17 মার্চ। খুন এবং ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া ছাড়াও মঙ্গলবার শুনানিতে আরজি করের আর্থিক দুর্নীতি ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গ উঠেছে। এছাড়াও কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তের অগ্রগতি। মঙ্গলবার শুনানিতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। জানিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সিবিআই। তাদের আইনজীবী তুষার জানান, এ বিষয়ে অন্য কোর্টে মামলা চলছে। তবে 2 অভিযুক্ত সরকারি পদে কাজ করেছিলেন। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন, কিন্তু রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না। সিবিআই এর জবাবের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। সিবিআই এর আইনজীবী জানান, 27 নভেম্বর সরকারি পদে কাজ করা 2 অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। 29 নভেম্বর চার্জশিট দেওয়া হয়। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি প্রশাসন। রণে ভঙ্গ দিয়ে পালায় সিরিয়ার 3 লক্ষ সেনা। আসাদদের দুর্গের দখল নেয় বিদ্রোহীরা। কিন্তু বাশারের সেনাবাহিনী এখন কোথায়? বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্য এর পতন হয়েছে। প্রবল বিদ্রোহের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার। দেশ ছেড়ে সপরিবার রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট
রাজধানী দামাস্কাসের পাশাপাশি একের পর এক শহর দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। দীর্ঘ 54 বছরের নিরঙ্কুশ পরিবারতন্ত্রের পতন লেখা হয়ে গিয়েছে মাত্র 12 দিনেই। কিন্তু কোথায় গেল বাশারের বিশাল সৈন্যবাহিনী, কয়েক দশক ধরে যারা বাশারের দুর্গ রক্ষা করে? বাশার আল আসাদের 24 বছরের সাম্রাজ্য এর পতন হয়েছে। প্রবল বিদ্রোহের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার। দেশ ছেড়ে সপরিবার রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট। রাজধানী দামাস্কাসের পাশাপাশি একের পর এক শহর দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। দীর্ঘ 54 বছরের নিরঙ্কুশ পরিবারতন্ত্রের পতন লেখা হয়ে গিয়েছে মাত্র 12 দিনেই। কিন্তু কোথায় গেল বাশারের বিশাল সৈন্যবাহিনী, কয়েক দশক ধরে যারা বাশারের দুর্গ রক্ষা করে এসেছে? মানুষ মারার কসাইখানা, অকথ্য অত্যাচার, ধর্ষণ, শেষে ফাঁসি, কি না চলত সিরিয়ার কুখ্যাত জেলে। ইতিহাস বলছে 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্টের সিংহাসনে বসেন বাশার। তার আগে তার বাবা হাফিজ আল আসাদ দীর্ঘদিন ওই কুর্সিতে ছিলেন। 1970 সালে সিরিয়ায় একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। তারপর থেকে একনায়কের মতোই সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার। একের পর এক বিদ্রোহ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রচুর অভিযোগ উঠেছে। কিন্তু সব ক্ষেত্রেই ঢাল হয়ে দাঁড়িয়েছে অনুগত সেনাবাহিনী। বাবার মৃত্যুর পর বাবার প্রদর্শিত পথে হেঁটেছেন বাশারও। সে 12 প্রশ্ন উঠেছে, কিন্তু লাভ হয়নি। গত 13 বছর ধরে কড়া হাতে যাবতীয় বিদ্রোহ দমন করেছে বাশারের প্রশাসন, আর তার দুর্গ রক্ষা করেছে 3 লক্ষ সেনা। 2011 সাল থেকে বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন সাধারণ মানুষ। শুরু হয় সিরিয়ার গৃহযুদ্ধ। প্রথম থেকে এই যুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করেছিল আমেরিকা। অন্যদিকে সিরিয়া সরকারের পাশে দাঁড়ায় বন্ধু রাশিয়া এবং ইরান। কিন্তু গত 27 নভেম্বর থেকে পাশা উল্টোয়। সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র দুই গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী জইশ আল ইজ্জা যৌথবাহিনীর আগ্রাসনের মুখে কোণঠাসা হয়ে পড়ে সিরিয়ার সরকার। রবিবার রাজধানী দামাস্কাসের পাশাপাশি একের পর এক শহর চলে যায় বিদ্রোহীদের দখলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দাবি, প্রায় বিনা বাধাতেই রাজধানী দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। মিত্র দেশগুলিও বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় প্রয়োজনীয় সাহায্যও পাননি বাশার। ফলে বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তার বাহিনী। রণে ভঙ্গ দিয়ে পালায় বাশারের 3 লক্ষ সেনা। আসাদদের দুর্গের দখল নেয় বিদ্রোহী জনতা। দামাস্কাসকে স্বাধীন শহর বলে ঘোষণা করা হয়। আসাদদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়া মুক্ত হয়েছে, এই মর্মে প্রচার শুরু হয়ে যায়। বাশার দামাস্কাস ছাড়তেই শুরু হয় উল্লাস। চাপের মুখে প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালিও জানিয়ে দেন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত, তবে তা হোক শান্তিপূর্ণভাবে। এরপরেই কাতারের দোহায় সিরিয়ার দূতাবাসে শুরু হয়ে যায় স্বাধীনতা উদযাপন। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই জবনিকা পতন হল 54 বছরের স্বৈর শাসনের। 13 বছরের চেষ্টায় যা হয়নি, মাত্র 12 দিনেই তা করে দেখালেন বিদ্রোহীরা। তার জেরে পলাতক সিরিয়ার সেনাবাহিনীর 3 লক্ষ সৈন্য। বাশারের পতনের সঙ্গে সঙ্গে সিরিয়ায় 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধ শেষ হবে বলে আশাবাদী জনতা।